উপপাদ্য 40 এই স্পর্শকের উপরে তিনটা উপপাদ্য আছে। মাধ্যমিকে একটি উপপাদ্য 100% গ্যারান্টেড। গত 5-6 বছরের যে ট্রেন্ড তাতে স্পর্শক থেকে একটা উপপাদ্য দিয়ে থাকে মাধ্যমিকে। বৃত্তের প্রমাণ করো বৃত্তের উপরিস্থ কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে স্পর্শক বলে একটা শব্দ পেলাম। এই উপপাদ্যটা করতে যাওয়ার আগে বৃত্তের স্পর্শক কাকে বলে সেটা একটু বুঝে নিই। মনে করো এটা একটা বৃত্ত হলো, তাহলে এই বৃত্ত, এই যে সরলরেখাটা হলো, এই সরলরেখাটা বৃত্তের স্পর্শক নয়। এবার এই সরলরেখাটা এরপরে এরকম ভাবে রাখছি, দেখো এই যে সরলরেখাটা হলো, এই যে ও কেন্দ্রীয় বৃত্ত যেটা আছে, আর এখানে মনে করো এ বি যে সরলরেখাটা আমি আঁকলাম এখন, এই সরলরেখাটা কি করছে, বৃত্তের উপরিস্থ ধরো এ বিন্দুকে স্পর্শ করে গেছে। যখনই এ বিন্দুতে স্পর্শ যখনই করবে তখনই তার নাম হয়ে যাবে স্পর্শক। যে সরলরেখা বৃত্তের উপরিস্থ কোনো একটা বিন্দুকে স্পর্শ করে যায় তাকেই স্পর্শক বলে। লিখে দিচ্ছি। আবার এই একটা লাইন দেখো, এই লাইন, এই সরলরেখাটা কি করেছে, এটা বৃত্তের পরিধিকে দুই জায়গায় ছেদ করেছে, তখন এর নাম হয়ে যাবে ছেদক। ছেদক। তাহলে আমরা লিখব যে সরলরেখা কি করে বৃত্তের উপরিস্থ, যে সরলরেখা বৃত্তের উপরিস্থ কোন একটি বিন্দুকে স্পর্শ করে থাকে, সেই সরলরেখাকে বলে বৃত্তটির স্পর্শক। বৃত্তটির একটি স্পর্শক। মুখস্থ করব, এক্ষুনি করব। যে সরলরেখা বৃত্তের উপরিস্থ কোনো একটি বিন্দুকে স্পর্শ করে থাকে, কোনো একটি বিন্দুকে না, বিন্দুতে, কোনো একটি বিন্দুতে স্পর্শ করে থাকে। যে সরলরেখা বৃত্তের উপরিস্থ কোনো একটি বিন্দুতে স্পর্শ করে থাকে সেই সরলরেখাকে বলে বৃত্তটির একটি স্পর্শক। তাহলে পাশের চিত্রে কি হবে, ও কেন্দ্রীয় বৃত্তটির উপরিস্থ এ বিন্দুতে কি এ বি সরলরেখাটি হলো একটি স্পর্শক। এ বি সরলরেখাটি হলো একটি স্পর্শক। এবার ছেদক কাকে বলবো আমরা, যে সরলরেখা বৃত্তের পরিধিকে দুটো জায়গায় ছেদ করে। যে সরলরেখা কি করে কোন বৃত্তের পরিধিকে মানে বৃত্তের সীমানাটাকে, পরিধিকে দুটি বিন্দুতে ছেদ করে, সেই সরলরেখাকে বলে বৃত্তের ছেদক। মুখস্থ করব, যে সরলরেখা কোন বৃত্তের পরিধিকে দুটি বিন্দুতে ছেদ করে, যেমন এখানে একটা বিন্দু ছেদ করলো, এখানে একটা বিন্দু ছেদ করলো, এখানে ছেদ করলো, তাহলে এটা ছেদক। বুঝা গেছে? এটা খাতায় তোলো। আর একটা কথা জেনে রাখো, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এখানে যদি ও এর সঙ্গে এই যোগ করি, এই ও এর রেখাংশটার নাম কি হবে, এটা একটা ব্যাসার্ধ। এই ও এটা হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু এই ব্যাসার্ধটা কিভাবে স্পর্শ বিন্দু গেছে,
এই ব্যাসার্ধটা হচ্ছে কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুতে যে ব্যাসার্ধতে যাবে তার নাম হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আচ্ছা, কোশ্চেনটা কি আছে? প্রমাণ করো বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তুমি কম্পাস দিয়ে পরীক্ষার খাতায় একটা বৃত্ত আঁকবে। কম্পাস যদি পরীক্ষার খাতা না থাকে তাহলে একটা 2 টাকার কয়েন দিয়ে বৃত্ত আঁকবে। হাতে করে বৃত্ত আঁকলে পরীক্ষায় পুরো নম্বর দেবে না। তাহলে বৃত্ত আঁকা হলো। এবার যখনই বৃত্ত হবে তার বৃত্তের কেন্দ্র ঠিক হয়ে যাবে। এটা মনে করো ও কেন্দ্রের বৃত্ত। এই ও কেন্দ্রের বৃত্তের উপরিস্থ এ বিন্দুতে একটা স্পর্শক টানে, এটাকে ছুঁয়ে চলে যাবে, এটা স্পর্শক। ধরো এটা এবি হলো পিকিউ স্পর্শক। পিকিউ স্পর্শক কোথায়? বৃত্তের উপরিস্থ এ বিন্দুতে পিকিউ হলো স্পর্শক। আর ও এর সঙ্গে এ যোগ করে দিই, তাহলে হয়ে যাবে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ও এর সঙ্গে এ যোগ করব, উত্তর হবে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এই ছবিটাকে বলো কল্পনা। কথা বলিস না রে শিবম। কল্পনা। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের উপরিস্থ এ বিন্দুতে, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের উপরিস্থ এ বিন্দুতে পি কিউ সরল রেখাটি হলো একটি স্পর্শক। পি কিউ সরল রেখাটি হলো একটি স্পর্শক। মুখস্থ করার দায়িত্ব নেব। স্পর্শক এবং ও এ সরল রেখাংশটি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। মুখস্থ করার দায়িত্ব নিয়ে নেই। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের উপরিস্থ এই বিন্দুতে পি কিউ সরল রেখাটি হলো একটি স্পর্শক এবং ও এর সরল রেখাংশটি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। বুঝা গেছে? প্রামাণ্য বিষয় কি? আমাকে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে? ও কেন্দ্রীয় বৃত্তের উপরিস্থ এ বিন্দুতে ও রেখাংশ, ও এর মাথা দাগ দেওয়ার ও রেখাংশ হয়ে গেল। ও রেখাংশ মানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। লম্ব স্পর্শক পিকিউ। দায়িত্ব নেই মুখস্থ। এখানে স্পর্শক পিকিউ সরল রেখা আর কি, এরকম দিকে আরো দিয়ে দিই। পিকিউ সরল, উপরে এরোটা মানে সরল রেখা হয়ে গেল। চলো মুখস্থ করি। তাহলে কল্পনা প্রমাণের সম্বন্ধে মুখস্থ হয়ে গেছে। এবার অঙ্কন। কোন একটা উপপাদ্য প্রমাণ করার জন্য যদি কিছু আঁকতে হয় সেটাকে অঙ্কন। অময় কয় দন্তন্য, মূর্ধন্য নয় কিন্তু দন্তন্য। অঙ্কন কি? পি কিউ স্পর্শকের উপর অবস্থিত, এ বিন্দুটি ছাড়া অপর যে কোনো একটি বিন্দু বি লই।
ও কমা বি যুক্ত করি। কি লিখলাম? পি কিউ স্পর্শকের উপরে অসংখ্য বিন্দু আছে। এই অসংখ্য বিন্দু দিয়ে কি হয়? সরলরেখা তৈরি হয়। এইরকম পি কিউ স্পর্শকের উপরে অসংখ্য বিন্দু আছে। তো এই বিন্দুগুলোর মধ্যে কি বলছি? এ বিন্দু ছাড়া অপর যে কোনো একটি বিন্দু বি নিলাম, মানে এইরকম জায়গায় একটা বিন্দু নিলাম, মনে করো বি, তারপরে ও কমা বি যুক্ত করি। এই কথাটা লিখেছি। পি কিউ স্পর্শকের উপর অবস্থিত এ বিন্দু ছাড়া অপর যে কোনো একটি বিন্দু বি লই, দাঁড়ি ও কমা বি যুক্ত করি। ধরি ওবি রেখাংশটি, ধরি ওবি একটা সরল রেখাংশ তৈরি হবে। ওবি সরল রেখাংশটি, সরল রেখাংশটি কি করেছে? বৃত্তের পরিধিকে ধরো সি বিন্দুতে ছেদ করেছে। সি বিন্দুতে, বৃত্তের পরিধিকে সি বিন্দুতে ছেদ করেছে। মুখস্থ করবো, চলিয়ে। আচ্ছা, এবার প্রমাণ করি আমরা। প্রমাণে কি কোশ্চেনটা ছিল? প্রমাণ করো বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক, মানে পি কিউ সরলরেখা, এবং স্পর্শ বিন্দু ব্যাসার্ধ মানে ওই রেখাংশ পরস্পর লম্ব 90 ডিগ্রি কোণ করে আছে আর কি। প্রমাণ দেখো তো, অঙ্কনানুসারে আমরা যা এঁকেছি, অঙ্কনানুসারে ওবি রেখাংশ গ্রেটার দেন ওসি রেখাংশ সমর্থন পাবো। ওবি রেখাংশের মধ্যে তো ওবি এর মধ্যে সি বিন্দুটা আছে। তাহলে আমার দেহের মধ্যে যদি কোনো জায়গায় মাথা আর পায়ের তালুর মধ্যে শরীরে কোনো একটা বিন্দু ধরি, তাহলে গোটা দেহের দৈর্ঘ্যের চাইতে আমার পায়ের পাতা থেকে আমার মনে করে এখানে একটা বিন্দু নিলাম, তাহলে এই বিন্দুটার দূরত্ব কম হবে না? গোটা দেহের দৈর্ঘ্যটা বড় হবে সবসময়। গোটা দেহের দৈর্ঘ্য সবসময় ওই জিনিসটা হয়েছে। ওবি রেখাংশ গ্রেটার দেন ওসি। এখানে বি বিন্দুটা এখানে যদি এখানে থাকতো তাহলেও কিন্তু এই ওবিটা বড় হতো, ওসিটা ছোট হতো। এরপর আমি যদি দেখি ওবি রেখাংশ গ্রেটার দেন ও এ রেখাংশ, মানবো জয়জিৎ? ওবি রেখাংশ গ্রেটার দেন ও এ রেখাংশ মানবো তুই বলছি মানবো। কেন মানবো? কারণ স্যার ওবি যেটা ওটা বড়, এই জন্য মানবো। আর কেউ? সাহেবা, এটা উত্তরটা হচ্ছে ও এ রেখাংশ ও ওসি রেখাংশ হলো ও কেন্দ্রীয় বৃত্তটির দুটি ব্যাসার্ধ। ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ। একটা বৃত্তের যতগুলি ব্যাসার্ধ হবে পরস্পর সমান হবে। ওসি আর ও এর একই দৈর্ঘ্য, এই জন্য মানবো। চলো মুখস্থ করি। এবার এই যে সম্পর্কটা, এটা একটা বক্স করব। এবার একটা বাক্য মুখস্থ করব। এই সম্পর্ক বলতে কোনটা? এই সম্পর্কটি মানে ওবি রেখাংশ গ্রেটার দেন ওই রেখাংশ। ওবিটা বড়, যে তীর মারে সে বড়। এই সম্পর্কটি পি কিউ স্পর্শকের উপর অবস্থিত, পি কিউ স্পর্শকের উপর অবস্থিত এ বিন্দু ছাড়া অপর যে কোনো একটি বিন্দু বি এর জন্য সত্য। এই যে সম্পর্কটা আমরা লিখলাম, ওবি রেখাংশ গ্রেটার দেন ও এ রেখাংশ, সম্পর্কটি P
পি কিউ স্পর্শকের উপর অবস্থিত এ বিন্দু ছাড়া অপর যে কোনো বিন্দু বি এর জন্য সত্য। বিন্দুটা বি যদি এখানে না থেকে এখানে থাকতো তাহলেও এই সম্পর্কটা সত্য হতো। যদি বি বিন্দুটা এইরকম জায়গায় থাকতো তাহলেও কি হতো, এই সম্পর্কটা সত্য হতো। কখন সত্য হবে না? যদি বি বিন্দুটা এই বিন্দুর সঙ্গে মিশে যায়, তখন আর তীর মারবে না, তখনকার বড় হবে, তখন সমান হয়ে যাবে। তো তাহলে এই লাইনটা মুখস্থ করো। এই সম্পর্কটি পি কিউ, ফ্যান চালিয়ে দেবে, এই সম্পর্কটি পি কিউ স্পর্শকের উপর অবস্থিত এ বিন্দু ছাড়া অপর যে কোনো বিন্দু বি এর জন্য সত্য। তাহলে ওবিটা কি করছে? আঘাত হানছে কাকে? ও এর রেখাংশকে। যে সবসময় আঘাত খাবে সে কি হবে? ক্ষুদ্রতম হবে, দৈর্ঘ্যের ছোট হবে। যে সবসময় আঘাত পাবে সে সবসময় কি হবে? এখানে ও এটা ওবিটার দৈর্ঘ্য, ও এটা দৈর্ঘ্যের দিক থেকে আঘাত খাচ্ছে। মানে অতএব আমি বলবো এখানে ও এর রেখাংশ হলো ক্ষুদ্রতম। ওই রেখাংশটা আর ক্ষুদ্রতম দৈর্ঘ্যটা একমাত্র লম্ব দৈর্ঘ্য হলেই হয়। ক্ষুদ্রতম দূরত্ব, এই যে ওয়ে হলো ক্ষুদ্রতম, অর্থাৎ ও থেকে পি কিউ এর উপর যে দূরত্বগুলো হবে ওয়ে হচ্ছে ক্ষুদ্রতম। অর্থাৎ আমি এরকম ভাবে বলতে পারি, অর্থাৎ ও থেকে পি কিউ পর্যন্ত যে দৈর্ঘ্যগুলি হবে, যে দৈর্ঘ্যগুলি অসংখ্য দৈর্ঘ্য হবে, এখানে ও থেকে পি কিউ পর্যন্ত যে দৈর্ঘ্যগুলো, ওবি একটা দৈর্ঘ্য হলো, ওই একটা দৈর্ঘ্য হলো, এরকম আরো দৈর্ঘ্য হবে না? এরকম আরো অনেক দৈর্ঘ্য করা যাবে। তো যতগুলোই দৈর্ঘ্য হবে না কেন, দৈর্ঘ্যগুলি, তাই অর্থাৎ ও থেকে পি কিউ পর্যন্ত যে দৈর্ঘ্যগুলি হবে তাদের মধ্যে কি হবে? ও এ হবে ক্ষুদ্রতম দৈর্ঘ্য বা ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট। আর ক্ষুদ্রতম মানে অতএব তুমি বলবে ও এর রেখাংশ লম্ব পি কিউ স্পর্শক। আর একমাত্র লম্ব দূরত্ব হলে পরেই ক্ষুদ্রতম দৈর্ঘ্য হয়, লম্ব দূরত্ব হলেই ক্ষুদ্রতম দৈর্ঘ্য হয়। তো লাইনগুলো তো মুছে দিতে হবে। তাদের মধ্যে কোথায় বলবো আমি, যে দৈর্ঘ্যগুলি হবে তাদের মধ্যে কি হবে? ও এ রেখাংশটি হবে ক্ষুদ্রতম। অতএব ও এ রেখাংশ কি হবে? লম্ব স্পর্শক পি কিউ। চলো মুখস্থ করার চেষ্টা করি। প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির উপর যে দুটি স্পর্শক টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব সমান। স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব সমান এবং স্পর্শ
স্পর্শবিন্দু ও বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখা, স্পর্শবিন্দু ও বহিস্থ বিন্দু সংযোজক সরল রেখা, সংযোজক সরল রেখাংশ হবে। স্পর্শবিন্দু ও বহিস্থ বিন্দু সংযোজক সরল রেখাংশ, সরল রেখাংশ বৃত্তটির কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, সমান কোণ উৎপন্ন করে। কি করলাম? প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শ টানা যায়। একটা বৃত্ত বানাও, একটা প্রথমে বৃত্ত বানাও। কম্পাস দিয়ে পরীক্ষা 3টি স্পর্শ উপপাদ্য আছে, মাধ্যমিকে সেকেন্ড ইউনিটের টেস্টে গ্যারান্টেড কোশ্চেন। যে মাস্টারমশাই কোশ্চেন করুক, এখান থেকে কোশ্চেন দেবে। কি করলাম? এটা মনে করা ও কেন্দ্রীয় বৃত্ত। এই ও কেন্দ্রীয় বৃত্তের এইরকম জায়গায় একটা বিন্দু আছে, বহিস্থ বিন্দু। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দুকে বৃত্তের উপর দেখো দুটো স্পর্শ টানা যাবে। বৃত্তের উপরে এরকম একটা স্পর্শ, তাকাও, এটা একটা স্পর্শ হলো বৃত্তের উপরে, মনে হয় এই বিন্দুতে, হ্যাঁ, এটা পি কিউ স্পর্শ হয়ে যাচ্ছে, পি কিউ স্পর্শ হয়ে যাচ্ছে। আবার নিচের দিকে আরেকটা স্পর্শ টানছি, এই বৃত্তের উপরে বহিস্থ বি বিন্দুতে পি আর আরেকটা স্পর্শ হচ্ছে, স্পর্শ চালিয়ে দেবে, চালিয়ে দেবে, স্পর্শ। তাহলে এখানে এই বিন্দুটা কি? এটা হলো স্পর্শ বিন্দু। এই বিন্দুটা হলো স্পর্শ বিন্দু। বি বিন্দুটা কি? স্পর্শ বিন্দু, স্পর্শ বিন্দু। আর পি বিন্দুটা কিরকম? ফ্যান চালিয়ে নে। পি হচ্ছে বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দু। কি লিখেছি কোশ্চেন? প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শ টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব সমান। তাহলে এখানে এ বিন্দুটা স্পর্শ বিন্দু, বি বিন্দুটা স্পর্শ বিন্দু, আর পি হচ্ছে বহিস্থ বিন্দু, এই তো। তাহলে আমরা কি লিখছি? কল্পনাতে, কল্পনা ধরি ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তটির সহিত, তোর কথা রেকর্ড করার জন্য এখানে আসে নেই, পড়াটা বোঝার চেষ্টা করো। ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তটির কি উপরিস্থ এ বিন্দুতে কি পি কিউ স্পর্শ, পি কিউ স্পর্শ। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তটির উপরিস্থ এ বিন্দুতে পি কিউ স্পর্শ উপর দিক দিয়ে, এবং কিউ বিন্দুতে এবং বি বিন্দুতে কি হবে? পি আর স্পর্শ। এর আর কিছু স্পর্শ হতে পারে? বৃত্তের উপরে আর কোন স্পর্শ হতে পারে? চলো মুখস্থ করি। এখানে লেখা হয়েছে না স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু। এই দেখো, এই যে স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। এখানে স্পর্শ বিন্দু তো এ বিন্দু আর বহিস্থ বিন্দু যে পি, তাহলে এইটুকুনটা কি? স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ। এই বি বিন্দুটা কি? স্পর্শ বিন্দু, আর এটা কি? বহিস্থ বিন্দু। এই দুটো দূরত্ব সমান প্রমাণ করতে হবে। লাল দাগ দুটো, স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। আর কি? স্পর্শ বিন্দু বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ,
বৃত্তের কেন্দ্রে সমান কোণ তৈরি করে। এই রেখাংশটা বৃত্তের কেন্দ্রে কোণ বোঝাবো কি করে? এটা যোগ করে নাও, ও কমা এ যোগ করো, ও কমা বি যোগ করো, আর এটা যোগ করো ওপি। তাহলে এই যে কোণটা, এদিকে তাকাও, এই কোণটা কি? এই কোণটা হচ্ছে এই যে এপি রেখাংশ যেটা আছে বৃত্তের কেন্দ্রে কোণ তৈরি করেছে, আর বিপি যে রেখাংশটা আছে বৃত্তের কেন্দ্রে এই কোণটা তৈরি করেছে। এইটা বিপি রেখাংশটা বৃত্তের কেন্দ্রে এই কোণটা করেছে না? এটা অঙ্কনে যাবে না, যে এটা ওই প্রামাণ্য বিষয় লেখার আগে যা আঁকতে হবে ওটা কল্পনাতেই থাকবে। এবার প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় কি? আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে 1 নম্বর এপি রেখাংশ সমান বিপি রেখাংশ। কেন মানবো? কোশ্চেনে বলা আছে প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোণ বিন্দু বৃত্তের উপর যে দুটি স্পর্শ টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। স্পর্শ বিন্দু মানে এপি, এ আর বি স্পর্শ বিন্দু, সেখান থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। মানে এটা প্রমাণ করলেই হয়ে যাবে। আরেকটা কি প্রমাণ করতে বলেছে? স্পর্শ বিন্দু ও বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ বৃত্তের কেন্দ্রে সমান কোণ তৈরি করে। 2 নম্বর প্রমাণ করতে হবে কোণ এ ও পি সমান কোণ এ ও পি সমান কোণ বি ও পি। মানলাম? এই উপপাদ্যটাতে কোনো অঙ্ক নেই, সরাসরি প্রমাণে চলে যাব। কোনো অঙ্ক নেই, সরাসরি প্রমাণ। এই প্রমাণ করতে যাওয়ার আগে তোমাকে একটা কথা মনে করাই, দুটি ত্রিভুজ সর্বসম, সমকোণী ত্রিভুজ, দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার কি শর্ত আমাদের মনে পড়ে? দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম হয় যদি তাদের অতিভুজের দৈর্ঘ্য সমান থাকে আর সমকোণ সংলগ্ন একটি করে বাহু সমান হয়। দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত কি মনে পড়ে? ত্রিভুজ দুটির অতিভুজের দৈর্ঘ্য সমান হবে আর সমকোণ সংলগ্ন একটি করে বাহু সমান হবে। এক কি বললাম? সমকোণী ত্রিভুজ দুটি সর্বসম হবে। দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম কখন হয়? যদি ত্রিভুজ দুটির অতিভুজের দৈর্ঘ্য সমান হয় আর সমকোণ সংলগ্ন একটি করে বাহু সমান হয়। তাকাও, ত্রিভুজ এ ও পি এর, ত্রিভুজ এ ও পি এর তোমার কোণ ও এ পি, এই কোণটা আমি 90 ডিগ্রি লিখলাম। কারো সমর্থন আছে এই ব্যাপারে? ত্রিভুজ এ ও পি, নজর বোর্ডের দিকে, এই যে ত্রিভুজটা আছে যেটা কাটা দেওয়া ত্রিভুজটা, এই কাটা দেওয়া ত্রিভুজটার এই কোণটাকে 90 ডিগ্রি লিখলাম। আরে 40 নম্বর উপপাদ্যের জ্ঞান নিয়ে, 40 নম্বর উপপাদ্য কি বলে? যেহেতু ওয়ে মানে স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধ, লম্ব স্পর্শক পিকিউ, স্পর্শক পিকিউ, ওয়ের একাংশটা পিকিউ স্পর্শকের উপর 90 ডিগ্রি কোণ করে আছে না? এটাও লিখতে হবে না, এটা লিখে দে। যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তের উপরিস্থ, ও কেন্দ্রীয় বৃত্তের উপরিস্থ এ বিন্দুতে পি কিউ স্পর্শক, বৃত্তের উপরিস্থ এ বিন্দুতে পি কিউ স্পর্শক, এরকম স্পর্শক মানে 90 ডিগ্রি কোণ করে থাকবে। 40 নম্বর উপপাদ্য করেছি, দাঁড়াও, এখানে 40 নম্বর উপপাদ্য করেছি বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক আর স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। 40 মতো বললাম তো, তাহলে এটা লিখতে কোনো আপত্তি নেই, 90 ডিগ্রি কোণ। অতএব ত্রিভুজ এ ও পি হলো সমকোণী, যার যখনই এ ও পি সমকোণী, একটা কোণ 90 ডিগ্রি মানে সমকোণী ত্রিভুজ, যার কোণ বাহুটা অতিভুজ হবে, কোণ বাহুটা অতিভুজ হবে,
সমকোণের বিপরীত বাহু অতিভুজ, যার ওপি বাহুটি হবে অতিভুজ, ওপি বাহুটি হবে অতিভুজ। চলো মুখস্থ করি। ত্রিভুজ এওপি হলো সমকোণী যার ওপি বাহুটি অতিভুজ। মানলাম। অনুরূপে, অনুরূপে মানে একই রকম ভাবে, অনুরূপে চালিয়ে নেই, অনুরূপে ত্রিভুজ বিওপি হলো সমকোণী, সমকোণী যার ওপি বাহুটি হবে অতিভুজ। সমর্থন পাই একই রকম ভাবে, কারণ এখানে বৃত্তের উপরে তো বিভিন্ন পি আর স্পর্শক আছে, তার স্পর্শক আর স্পর্শক থেকে ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, আর লম্ব হয় 90 ডিগ্রি কোণ, আর একটা কোণ 90 ডিগ্রি মানে ত্রিভুজ সমকোণী, আর সমকোণের বিপরীত বাহু ত্রিভুজ। এইটুকু মুখস্থ করো এখনই। এই আগে পরামর্শ থেকে সমকোণী ত্রিভুজকে এবার সর্বসম প্রমাণ করবো। এবার সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ ও পি বলতে আপত্তি নেই, এবং সমকোণী ত্রিভুজ বি ও পি এর দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত তাদের অতিভুজের দৈর্ঘ্য সমান, সমকোণ সংলগ্ন একটি করে বাহু সমান। 1 নম্বর কি হবে, আমি যদি বলি অতিভুজ, অতিভুজ এই ত্রিভুজটার অতিভুজ কোনটা সাহেবা, এই যে এওপি, এই ত্রিভুজের অতিভুজ কোনটা, ওপি। এটা সমান যদি বলি অতিভুজ ওপি, মানে ওই পরের ত্রিভুজটা অতিভুজ ওপি, পরের ত্রিভুজটার জন্য ওপিটা অতিভুজ। এই ওপি ওপি সমান মানলাম কেন, এটা সাধারণ বাহু, সাধারণ, সাধারণ বাহু সবসময় সমান হবে, সাধারণ বাহু সবসময় সমান হয়। 2 নম্বর শিবম বলছি ও এ রেখাংশ বা ও এ বাহু, রেখাংশ ও এ বাহু সমান ওবি বাহু। কেন মানবো আমরা ও এ বাহু, এই উপরের দাগটা মানে বাহু, ও এ বাহু সমান ওবি বাহু কেন মানবো, কেন মানবো, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ, ও কেন্দ্রীয় বৃত্তের, কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ। তাহলে সমকোণী ত্রিভুজ দুটি অতিভুজ সমান আর সমকোণ সংলগ্ন একটি করে বাহু সমান, তাই তো হয়েছে নাকি, ও আর ওবি সমকোণ সংলগ্ন বাহু তো। অতএব কি করব, সমকোণী, সমকোণী ত্রিভুজ এ ও পি সর্বসময়, সমকোণী ত্রিভুজ বি ও পি দুটি ত্রিভুজ সর্বসম মানে সব দিক থেকে সমান হবে, দুটি ত্রিভুজ সর্বসম মানে সব দিক থেকে সমান। তাহলে প্রথম ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য যা হবে, দ্বিতীয় ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য তাই হবে। দেখতো এই উপরের ত্রিভুজটা আর নিচের ত্রিভুজটা, উপরের ত্রিভুজটা 1 নম্বর বলছি, উপরের ত্রিভুজটা 1 নম্বর আর নিচের ত্রিভুজটা 2 নম্বর। এই দুটো ত্রিভুজের ওপি বাহুটা কি আছে, কমন, সমান, ওপি বাহুটা কমন সমান, ও এ বাহুটা আর ওবি বাহুটা সমান। তাহলে বাকি দুটো বাহু এপি, এপি সমান বিপি হবে কিনা, অতএব এপি সমান বিপি মেনে নেব। দুটি ত্রিভুজ সর্বসম মানে সব দিক থেকে সমান, বাহুগুলো সমান হবে। আবার দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, জ্যামিতির ভাষায় বিপরীত মানে সামনে, দুটি ত্রিভুজ সর্বসম সমান বাহুর বিপরীত কোণ সমান। এই যে এপি যে বাহুটা আছে এর সামনে এই কোণটা আছে না, এই সামনে এই কোণটা আছে কিনা, এই কোণটার নাম কি, এবং আমি বলবো কোণ এ ও পি সমান, আবার এই যে বিপি বাহুটার সামনে কোন কোনটা আছে, কোণ বি ও পি, প্রমাণিত।